আজ আমার বাসর রাত। আমি ঘোমটা দিয়ে তার অপেক্ষায় বসে আছি, কিন্তু রাত প্রায় 1:30 বাজে, তার আসার খবর নেই। একটা সময় অনুভব করি সে এসেছে, কিন্তু এসেই সে খাটের উপর রাখা তার বালিশটা নিয়ে চলে যেতে যেতে হঠাৎ থেমে গিয়ে বলে, ঘুমিয়ে যেও, আমি বারান্দাতে ঘুমিয়ে নেব, আর কখনো আমার কাছে বউয়ের দাবি নিয়ে আসবে না। বাসায় মা আছেন, বাবা আছেন, কাজের লোক আছেন, কিছু দরকার হলে তাদেরকে বলবে, এনে দিবেন, দরজাটা আটকে দিও। এই বলে অভয় বারান্দায় চলে যায়, আর আমি বসে থাকি নিশ্চুপ এক মূর্তির ন্যায়। শুধু ডান চোখ থেকে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। সকালে গোসল করে কিচেন রুমে যেতেই শাশুড়ি মা আমাকে কপালে চুমু খেয়ে বললেন, তুমি অভয়কে ডেকে তুলো, আমি এদিকটা দেখছি। কাল থেকে না হয় সংসারটা তুমি সামলিও, আমি এবার অবসরে যাই। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে অভয়কে ডাকতে আসলাম। কিভাবে ডাকবো বুঝতে পারছি না। যদি রেগে যায় তবুও সাহস করে গেলাম। গিয়ে দেখি কি মাসুম একটা মুখ, ইচ্ছে করে জন্ম জন্মান্তর কাটিয়ে দিই এই মুখ দেখে। হঠাৎ অভয় নড়ে উঠল, আর আমি পেছন ফিরে দাঁড়িয়ে বললাম, শুনুন, মা আপনাকে নাস্তা করতে ডাকছেন, ফ্রেশ হয়ে আসুন। এই বলে আমি মায়ের কাছে চলে গেলাম। সবাই নাস্তার টেবিলে নাস্তা করছি, সবাই কথা বলছেন, কিন্তু অভয়ের মুখে কোনো কথা নেই। সে অল্প কিছু নাস্তা করে অফিসে চলে গেলেন, আমার দিকে ফিরেও তাকালেন না। শুনেছি সে নাকি তার বাবা মায়ের পছন্দে বিয়ে করেছেন, তাই নাকি আমার ছবিটাও দেখেননি, কিন্তু তাই বলে আমার সাথে এমন আচরণ করবে? কেন এমন করছে আমার সাথে সে? ভাবতে ভাবতে হঠাৎ করে আমার রুম থেকে রিংয়ের শব্দ। অভয় ভুল করে মোবাইলটা রেখে গেছেন। ফোনটা টিভি রিসিভ করতেই ওপাশ থেকে এক মেয়ে বলে উঠল, কেমন হলো বাসর? রাত কেমন কাটলো? খুব ভালো নিশ্চয়ই? ভালোই তো হবার কথা। আর কিছু বলার আগেই আমি হ্যালো বলি, আর ওপাশ থেকে লাইনটা কেটে দেয়। হুট করেই অভয় রুমে চলে আসে। সে অন্যদিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলে, আমার মোবাইলটা। আমি দিয়ে দেই মোবাইল। সে চলে যায়। আমার আর বুঝতে বাকি নেই, মাই লাভ লেখা নাম সেভ করা মেয়েটা যে অভির ভালোবাসা। অভি চলে যায়, আর আমি জানালার গ্রিল ধরে আকাশে দেখি। কখন যেন আকাশ দেখতে দেখতে দু চোখ ভিজে গেল। দিন যাচ্ছে, অভয়ের চাল চলনের পরিবর্তন হচ্ছে। রাতে যখন খেতে বলি উত্তর আসে, খেয়ে এসেছি আমি, তুমি খেয়ে নাও। আমার আর খাওয়া হয়ে ওঠে না। রাতে ঘুমানোর সময় প্রায় ওর ফোনে কল আসে, আর ও বারান্দায় গিয়ে কথা বলে। আমি সব শুনেও ঘুমের ভান করে শুয়ে থাকি। কী বা করার আছে আমার? বাসায়ও চলে যেতে পারছি না, বাবা মা অনেক কষ্ট পাবেন বলে। একদিন শাশুড়ি মা আমাকে একটা কালো রঙের শাড়ি হাতে দিয়ে বললেন, এটা তোমার জন্য এনেছি, তুমি আজ এটা পরবে। আমি কালো শাড়িটা পরে নিলাম। শাশুড়ি মা কপালে চুমু খেয়ে বললেন, আজ তোমাকে পরীর মতো লাগছে বৌমা। রাতে অভয় বাসায় ফিরে। আজ ওর ড্রিঙ্ক করে ফিরেছে, হয়তো ওই মেয়ের সাথে কোনো পার্টিতে গিয়েছিল। আমি টাওয়েলটা হাতে দিয়ে বললাম, ফ্রেশ হয়ে নিন, আমি খাবার বাড়ছি। অভয় আমার হাতটা টেনে ধরে বুকে জড়িয়ে নিল, আর বলতে লাগলো, তুমি খুব সুন্দর মধু, কালো শাড়িতে তোমাকে আরও সুন্দর লাগছে, যদিও কখনো বলা হয়নি, কিন্তু এটাও সত্যি তুমি খুব লক্ষ্মী। এ কথা বলে অভয় আমাকে কপালে চুমু দিয়ে আজ প্রথমবারের মতো আমাকে স্ত্রীর মর্যাদা দিল। আমি তাকে বাধা দিতেও পারিনি, কারণ সে যে আমার স্বামী। সকালবেলা গোসল সেরে বাইরে বেরোতেই অভয় আমাকে বলল, কাল রাতের জন্য সরি। আমি আসলে সরি বলতে হবে না, আপনি আমার স্বামী, আমার উপর আপনার পূর্ণ অধিকার আছে। গোসল করে ফ্রেশ হয়ে নিন, আমি নাস্তা রেডি করছি। অনেকগুলো দিন কেটে গেলেও অভয় আমাকে ভালো না বাসলেও আমি অভয়কে ভালোবাসতে শুরু করেছি। দিন যাচ্ছে, অভয়ের প্রতি আমার ভালোবাসা বাড়তে থাকে। অভয়কে নিয়ে আমি অনেক স্বপ্ন বুনতে থাকি। আজ সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, আজ অভয় বাসায় ফিরলেই ওকে বলে দেব, অভয় আমি তোমাকে ভালোবাসি, আর আমার বিশ্বাস অভয়ও একদিন না একদিন আমাকে ভালোবাসবে। সারাদিন খুব কষ্ট কাটলো। কথায় আছে না, অপেক্ষার প্রহর সহজে যায় না। রাত হলো, কলিং বেল বাজছে, নিশ্চয়ই অভয় এসছে। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম, কিন্তু হঠাৎই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অভয়ের সাথে ওর ভালোবাসার মানুষটা দাঁড়িয়ে আছে, বধূ বেশে। অভয়ের বধূ হয়ে অভয়কে জিজ্ঞেস করলাম, কেউ? অভয় কিছুক্ষণ আগে আমরা বিয়ে করেছি।
ও আমার বউ মালিহা। আমি সেন্সলেস হয়ে পড়ে গেলাম। শাশুড়ি মা দৌড়ে এসে দেখেন আমার ফ্লোরে আমি পড়ে আছি, আর অভয় এবং তার সদ্য বিয়ে করা বউ মালিহা সেখানে হাঁ করে দাঁড়িয়ে আছে। শাশুড়ি মা তাড়াতাড়ি পানি নিয়ে এসে আমার মুখে ছেটালেন। আমার জ্ঞান ফিরল, কিন্তু জ্ঞান না ফেরাটাই বুঝি ভালো ছিল আমার জন্য। আমি সইতে পারছি না, আমার স্বামী আজ অন্য কারো হয়ে গেছে। শাশুড়ি মা অভয়কে অনেক গালিগালাজ করলেন। কেন ও আমাকে বিয়ে করার আগে বলল না ওর আরেকজনের সাথে সম্পর্ক আছে? কেন করলো তবে আমাকে বিয়ে? এসব নিয়ে অভয়ের সাথে অনেক কথা কাটাকাটি হয় মায়ের। বাসায় ঢুকতে দিতে চাননি, কিন্তু আমি চাইনি সে সন্তান হারা হোক। তাই মাকে বললাম, সমস্যা নেই মা, তাদের ভেতরে আসতে বলুন, আমি আমার রুমটা ছেড়ে দিচ্ছি তাদের জন্য। অভয়ের বাবা প্রবাসী, অল্প কদিন হয় আবার দুবাই ফিরে গেছেন। মাকে বললাম, মা গো, আমার কি আপনার ঘরে জায়গা হবে? মা আমাকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, মারে, আমি তো কখনো এমনটা চাইনি, তবে কেন এমনটা হলো? আমরা তোর জীবনটা নষ্ট করে ফেললাম বোধহয় রে মা, নষ্ট করে ফেললাম। না মা, আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। ভাগ্যের লিখন কি কেউ খণ্ডাতে পারে মা? মা আমাকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে কেঁদে যাচ্ছে। আজ আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর রাত। আমি বুকে যন্ত্রণা নিয়ে রাত কাটাচ্ছি, আর ওদিকে আমার স্বামী, না মালিহার স্বামী, তার স্ত্রী মালিহাকে নিয়ে ফুলশয্যায় মত্ত। ঘুমহীন রাতটা কাটলো আমার। সকালে নাস্তা বানিয়ে টেবিলে রেডি করলাম। সকাল 10:30 বাজে। অভয় আর মালিহা এখনও ঘুমাচ্ছে। ঘুমাবেই তো, সারা রাত যে তারা ঘুমোতে পারেনি। 11টার সময় তারা দুজন নাস্তার টেবিলে আসে। মাকে ডাকলাম, মা আসেনি। ওদের দুজনকে খাইয়ে আমি মার কাছে গেলাম। জোর করে মাকে খাইয়ে দিলাম, মাও আমাকে খাইয়ে দিল। দুপুরের রান্নার প্রস্তুতি নিতে গিয়ে দেখি কিচেন রুমে মালিহা দাঁড়িয়ে। আমি কাছে গিয়ে মালিহাকে বললাম, আমাকে তুমি আপু বলে ডেকো, আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডেকো। আজ কি তুমি কি রান্না করবে? আপনার কি মাথা খারাপ হয়েছে যে আমি রান্না করব? আমি এখানে এসেছি কাজের লোকেদের রান্না বুঝিয়ে দিতে। কি রান্না হবে আজ সেটা বলতে। রান্না তো আমি আর মা করি, কাজের লোকেরা অন্য কাজ করে। তুমি আমাকে বলে দাও কি রান্না করতে হবে, আমি করে দেব। না, তা আর দরকার হবে না, আমি বাইরে থেকে অর্ডার করে নেব। এই বলে মালিহা চলে গেল। পিছু ডেকেও কোনো লাভ হলো না। রাতে বাসায় ফিরে অভয় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো। আমি নাকি মালিহার সাথে খারাপ ব্যবহার করেছি। মালিহার মিথ্যে অভিযোগগুলো অভয় বিশ্বাস করে আমাকে কাঁদালো। মা এসে অভয়কে ধমকে ওর রুমে পাঠালো। মা কাঁদিস না মা। না মা, কাঁদছি না, আমি একটু কাঁদছি না। অভয় আর মালিহার বিয়ের 2 সপ্তাহ হয়ে গেছে। মা এসে আমাকে বলল, অভয় নাকি আমাকে আজ ডেকেছে। জানি না কি বলবে। অভয়ের সামনে গিয়ে দাঁড়ালাম। এতগুলো দিন পরও আমাকে ডেকেছে। কি বলবে মনের মধ্যে হাজারো প্রশ্ন। কিছু বলবেন? হ্যাঁ বলুন। অনেক দিন তো হয় এ বাড়িতে আছো। আমি মালিহাকে বিয়ে করার পর তোমার বাবা মা তোমাকে নিয়ে যেতে আসলেও তুমি যাওনি। জানি না কিসের আশায়, কিসের টানে। তবে আজ আমি তোমায় একটা অনুরোধ করব, রাখবে? জি বলুন। তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও প্লিজ। এ কি বলছেন আপনি? ঠিকই শুনেছ, প্লিজ মধু, এ বাড়ি ছেড়ে চলে যাও। মালিহা তোমাকে সহ্য করতে পারে না। তোমাকে দেখলে নাকি মালিহার দম বন্ধ হয়ে আসে, আর মালিহার কষ্ট আমি সইতে পারি না, পারবো না সইতে। প্লিজ তুমি চলে যাও, হাত জোর করে বলছি। আপনি যেমন আপনার স্ত্রীর কষ্ট সহ্য করতে পারেন না, আমিও তেমনি আপনার কষ্ট সইতে পারি না। আমি চলে যাব, কথা দিচ্ছি। আপনি এভাবে অনুরোধ করবেন না, হাত নামান প্লিজ। আমি চলে যাচ্ছি, আর দোয়া করে যাচ্ছি আপনারা যেন সুখী হন, অনেক সুখী। আর একটা কথা, যদি কখনো এমন দিন আসে আপনি নিজেকে একা অনুভব করছেন বা কেউ আপনার পাশে নেই, তবে আমাকে মনে করবেন। আমি আপনার পাশে চিরদিন আছি, থাকবো। আসি। চাইনি মৃত্যুর আগে এ বাড়ি ছেড়ে যেতে, কিন্তু আজ আমার স্বামীর আদেশ আমি যেন এ বাড়ি ছেড়ে চলে যাই, তাই আমার যেতে হচ্ছে। খুব মিস করব এই বাড়ি, এই ঘর, বারান্দা, ফুটন্ত ফুলগুলো, যেই চারাগুলো আমি নিজে হাতে লাগিয়েছি, আর এ বাড়ির মানুষগুলোকে। শাশুড়ি মা আমাকে কিছুতেই যেতে দিবেন না।
শ্বশুর বাবা ফোন করে বারবার বলছেন থেকে যেতে, কিন্তু আমার যে থাকার কোনো পথ নেই। অভয় সব পথ বন্ধ করে দিয়েছে। আমার আম্মু আব্বু গিয়ে আমাকে বাসায় নিয়ে এসেছেন, আর এদের এই বলেই এসেছি যে আমি কোনো দিন আর বিয়ে করব না। যদি তারা এই শর্তে রাজি থাকেন তবে আমি তাদের সাথে বাসায় আসব, নয়তো যেদিকে দু চোখ চলে যায় সেদিকেই চলে যাব। আম্মু আব্বু বলেছেন আমি যা চাইবো তাই হবে, তাই আম্মু আব্বুর হাত ধরে বাসায় চলে আসলাম। মাকে বলে এসেছি যখনই তার এই মেয়েটাকে মনে পড়বে সে যেন ফোন দেয়, আর যখনই দেখতে ইচ্ছে করবে তখনই যেন চলে আসেন। দিন কেটে যাচ্ছে কিন্তু থামছে না আমার চোখের পানি। আমি বাকি জীবনটা অভয়ের স্মৃতি বুকে নিয়েই কাটিয়ে দেব। আমি যেন একা একা রুম থেকে বেশি মন খারাপ না করি, তাই আম্মু কিচেন রুমে গেলেও আমাকে পাশে দাঁড় করিয়ে রাখেন। আম্মু রান্না করছে, আর হঠাৎ করেই আমি মাথা ঘুরে পড়ে যাই। তাড়াতাড়ি করে আম্মু ডাক্তার ডাকেন। ডাক্তার এসে আম্মুকে জানান আপনি নানু হতে চলেছেন, মধু মা হতে যাচ্ছে। কথাটা শুনে আম্মু আর আমি খুশি হব কি আমাদের মুখটা মলিন হয়ে গেল। কি হচ্ছে আমাদের সাথে কিছু বুঝতে পারছি না। অভয় তার জীবন থেকে আমাকে বের করে দিল, আর এখন অভয়ের অংশ আমার গর্ভে। কি করব এখন আমি? আম্মু আমাকে বলল বাচ্চাটা নষ্ট করে ফেলতে, কিন্তু আমি তা করব না। অভয় আমাকে প্রত্যাখ্যান করলে কি হবে? আমি ওর সন্তান, আমাদের সন্তানকে পৃথিবীর আলো দেখাবো। আব্বু বাসায় ফিরে আম্মুর কাছে শোনেন যে আমি মা হতে চলেছি। আব্বুর খুশির অন্ত নেই। আব্বুও বললেন আমরা ওকে আমাদের মতো করে গড়ে তুলব, আমার ছোট্ট একটা নানু ভাই হবে। আম্মু বলল না, একদমই না, আমার ছোট্ট একটা নানা ভাই হবে। এভাবে তাদের মাঝে ঝগড়াই লেগে গেল। আব্বু বলে তার নানু ভাই হবে মানে মেয়ে হবে আমার, আর আম্মু বলে না, তার নানা ভাই হবে মানে ছেলে হবে আমার। আমি মোবাইলটা হাতে নিয়েছি আমার শাশুড়ি মাকে সুখবরটা জানাতে। আমি ফোন দেওয়ার আগে আমার ফোনে কল চলে আসলো। মাই কল দিয়েছেন। রিসিভ করে মাত্রই বললেন মা আপনি দাদু হতে চলেছেন। আর তখনই ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে ভেসে আসলো মধুরে অভয়ের অবস্থা খুব খারাপ, অভয় অ্যাক্সিডেন্ট করেছে, এখন আমরা হসপিটালে। মোবাইলটা আমার হাত থেকে পড়ে যায়। আম্মু তাড়াতাড়ি এসে মোবাইলটা তুলে কানে নিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে আপা? মা উত্তর দেন অভয় অ্যাক্সিডেন্ট করেছে। আপা অফিসে যাবার পথে। আমার অভয়ের অবস্থা খুব খারাপ, আমরা এখন হসপিটালে আছি। আম্মু বলল আপনি কোনো চিন্তা করবেন না আপা, অভয়ের কিচ্ছু হবে না, আমরা এক্ষুনি আসছি। মার পাশ থেকে মালিহা চিৎকার দিয়ে বলল ওই অপয়া মধু যেন আমার স্বামীকে দেখতে না আসে, নইলে আমি কিন্তু দুর্ঘটনা ঘটিয়ে ফেলবো। ওর অভিশাপে আজ আমার অভয়ের এই অবস্থা। আম্মু ফোন রেখে দেয়, আমাকে বলে চল তাড়াতাড়ি হসপিটালে, তুমি আর আব্বু যাও, আমি যাব না। কি বলিস তুই? অভয়ের এই অবস্থা আর তুই যাবি না? না যাব না, তোমরা যাও, আমি বাসায় আছি। আব্বু আম্মু অভয়কে দেখতে চলে গেল। আমি একটা নামাজ নিয়ে বসে পড়লাম মোনাজাতে। আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে খালি হাতে ফেরাবেন না। প্রায় 2 ঘন্টা পর আম্মুর ফোন আসলো। এতক্ষণ অবধি আমি অভয়ের জন্য দোয়া করে যাচ্ছি আমার আল্লাহর কাছে। কি অবস্থা আম্মু এখন অভয়ের? ও ঠিক আছে তো? প্লিজ বলো অভয় এখন বিপদমুক্ত? ডাক্তার বলেছে ভয়ের কোনো কারণ নেই। কিন্তু কিন্তু কি মা, বলো আমাকে, চুপ করে থেকো না প্লিজ মা, বলো। অ্যাক্সিডেন্টের আঘাতের ফলে অভয়ের বাবা হবার ক্ষমতা হারিয়ে ফেলেছে। ও আর কোনো দিন বাবা হতে পারবে না। একটুর জন্য ওর প্রাণটা বেঁচে গেছে রে মা। কি বলছো তুমি? হ্যাঁ রে মা, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া অভয় যে বেঁচে আছে। তোর শাশুড়ি মা এসেছে, আমি এখন রাখছি। আচ্ছা মা, কোনো চিন্তা করবেন না আপা, সব ঠিক হয়ে যাবে। অভয়ের যে কিছু হয়নি এটাই তো আল্লাহর কাছে শুক্রিয়া। আম্মু আব্বু রাতে বাসায় ফিরে আসে। পরের দিন আমি হসপিটালে গিয়ে অভয়কে দূর থেকে দেখে আসি, মায়ের সাথে কথা বলে আসি, যাতে মালিহা আমাকে না দেখে ও দেখলেই চিল্লাচিল্লি করবে। 4 দিন পর অভয়কে বাসায় নিয়ে যাওয়া হয়। আম্মু আব্বু প্রতিদিনই খাবার নিয়ে গিয়ে দেখে এসেছে ওকে। আমি ওই বাসায় যেতে চাইলেও মালিহার কারণে আমি যেতে পারিনি। অভয় অল্প অল্প সুস্থ হয়ে উঠেছে। প্রতিদিন মাকে ফোন করে জিজ্ঞেস করি ও কেমন আছে, কি করছে। মাই নাকি ওর সেবা যত্ন করছে, কিন্তু মালিহা কেন করছে না এটাই তো বুঝতে পারছি না।
মাকে ফোনে বললাম, মা আমার ওকে খুব দেখতে ইচ্ছে করে, ওর সেবা করতে ইচ্ছে করে। মা বলল, তুই আসিস না মা, তাহলে মালিহা বাসায় অশান্তি করবে। এভাবে কেটে গেল 1 মাস। অভয়ের সন্তান আমার গর্ভে বেড়ে উঠেছে। অভয়ও এখন অনেকটা সুস্থ। মাকে আমি জানিয়েছি মা যে দাদু হতে চলেছে। মা সে কি কান্না! জিজ্ঞেস করেছিলাম, আপনি খুশি হননি মা? মায়ের উত্তর ছিল, তুই আমাকে কতটা সুখী করে দিলি আমি তা তোকে বোঝাতে পারবো না রে মা। এ যে আমার খুশির কান্না। মা অভয়কে এখনও কিছু জানায়নি। মা বলল, মালিহার আচার আচরণেও নাকি পরিবর্তন এসেছে। অভয়কে নাকি এখন সে পাত্তাই দেয় না। মালিহা, হ্যাঁ বলো, তুমি আমার কাছ থেকে এখন এত দূরে দূরে থাকো কেন? কাছে এসে বসো একটু। কাছে এসে কি হবে আর? কাছে এসে কি হবে মানে? প্লিজ এত কথা বলো না তো, ভালো লাগছে না। মা, ও মা শুনছো? কি হয়েছে রে বাবা? মালিহা হঠাৎ এমন হয়ে গেল কেন? কি জানি রে বাবা, আমি কি করে বলবো? হয়তো তুই অসুস্থ বলে মন খারাপ। ও কিছু না, এত চিন্তা করিস না। রাত 12টা। কি হচ্ছে অভয়? হাত ছাড়ো, ঘুমাও, রাত হয়েছে। তুমি এমন করছো কেন আমার সাথে? কেন দূরে দূরে থাকছো? তাহলে কি করব? হ্যাঁ, তোমার কোলে বসে থাকবো? কি চাও তুমি? কেন করছো এমন? তুমি চেয়েছো আমি মধুকে বাসা থেকে বের করে দিয়েছি। তুমি বলেছো তুমি রান্নাবান্না করতে পারবে না, কাজের লোককে বলে দিয়েছি, ওরাই রান্না করে। সবই তো তোমার ইচ্ছে অনুযায়ী হচ্ছে। তবে এখন কি চাও তুমি? মুক্তি চাই? মানে মানে আমি মুক্তি চাই, ডিভোর্স চাই আমি। মাথা ঠিক আছে তোমার? কি বলছো তুমি জানো তো? ভেবে চিনতে বলছো তো? হ্যাঁ, আমি ভেবে চিন্তেই বলছি। আমি তোমার সাথে এক ছাদের নিচে থেকে আমার জীবনটা নষ্ট করতে চাই না। আমার সাথে থাকলে তোমার জীবন নষ্ট হবে? হ্যাঁ, হবেই তো। কী দিতে পারবে তুমি আমায়? তোমার কাছ থেকে আমি কী বা আর আশা করতে পারি? পারবে আমাকে সন্তান দিতে? তুমি পারবে আমাকে মা ডাক শোনাতে? পারবে না। মালিহা চুপ, একদম চুপ। তুমি কোনো দিন বাবা হতে পারবে না। অ্যাক্সিডেন্টের সাথে সাথে তুমি এই ক্ষমতা হারিয়েছ। আর আমি তোমার মতো একজন অক্ষম পুরুষের সাথে সারা জীবন কাটাতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর তোমার সাথে থাকবো না। কাল সকালেই আমি বাড়ি ছেড়ে চলে যাব। প্লিজ মালিহা, আমাকে এত বড় শাস্তি দিও না তুমি, প্লিজ। সরি, আমার পক্ষে তোমার সাথে সংসার করা সম্ভব না। পরের দিন সকাল 10টা। সত্যি তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ, তোমার কি একটুও মনে পড়বে না আমার কথা? আমি তোমাকে অনেক ভালোবাসি মালিহা। প্লিজ আমাকে একা করে দিয়ে চলে যেও না, প্লিজ। ভালোবাসা? হ্যাঁ, যেই ভালোবাসা আমাকে মা হওয়া থেকে বঞ্চিত করবে, সেই ভালোবাসা আমাকে সন্তান দিতে পারবে না। দরকার নেই আমার অমন ভালোবাসা। তুমি থাকো তোমার ভালোবাসা নিয়ে। আমি কয়েকদিন পরই ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। আসি। বৌমা দাঁড়াও, যেও না প্লিজ, আমাকে আটকাবেন না, নইলে আমি খারাপ আচরণ করতে বাধ্য হব। ওকে যেতে দাও মা, যেতে দাও। সব আমার পাপের ফল, যার শাস্তি আমাকে ভোগ করতে হবে। মালিহা অভয়কে ফেলে চলে যায়। দেখেছিস অভয়, এই ছিল তোর মালিহার ভালোবাসা। তোর মালিহা একটা স্বার্থপর মেয়ে, যে কিনা মায়া মমতা ভালোবাসা সম্পর্ক বোঝে না, বোঝে শুধু নিজের স্বার্থ। আর আমার মধু, যাকগে, এবার বুঝলি তো তুই কত বড় ভুল করেছিস ওকে বিয়ে করে আর মধুকে তাড়িয়ে দিয়ে। আমি আর কিছু বলতে চাই না মাগো। মালিহার কি দোষ? সবাই তো চায় মা হতে, সব মেয়েরই তো স্বপ্ন থাকে মা হবার। আমি পারবো না মা, ওর স্বপ্ন পূরণ করতে পারবো না। আমি কোনো দিন বাবা হতে পারবো না। আমি বাবা হতে, সব আমার পাপের ফল মাগো, সব আমার পাপের ফল। আমি মধুর সাথে অনেক বড় অন্যায় করেছি, যার শাস্তি আল্লাহ আমাকে দিচ্ছেন। কাঁদিস না বাবা, কাঁদিস না। কে বলেছে তুই বাবা হতে পারবি না? তুই বাবা হবি, আর আমিও দাদু হব। মিথ্যে স্বপ্ন দেখো না মা, মিথ্যে স্বপ্ন দেখো না মা গো। আমি কোনো মিথ্যে স্বপ্ন দেখছি না। মুখ তুল অভয়, মাথা উঁচু কর, কান্না বন্ধ কর, শোন আমার কথা। তুই বাবা হতে চলেছিস রে, আর আমি দাদু। আমাদের মধু মা হতে চলেছে। কি বলছো তুমি মা? হ্যাঁ রে, আমাদের মধু তোর সন্তানের মা হতে চলেছে। তুই অসুস্থ ছিলি বলে তোকে জানাইনি। কি বলো মা, আমি বাবা হতে যাচ্ছি? আমি বাবা হব? মা গো বলো না, আমি বাবা হব? মা তুমি চলো, আমি এক্ষুনি মধুকে আনতে যাব। চলো মা, চলো। হাত ছাড়ো ভয়, আমি যেতে পারবো না যেতে। আমি মধুকে আনতে কোন মুখ নিয়ে যাব? আমি পারবো না আমি যেতে। ঠিক আছে, আমি একাই যাচ্ছি।
এই বলে অভয় মধুকে ফিরিয়ে আনতে বাসা থেকে রওনা দিল। কলিং বেল বাজলে কলিং বেলের আওয়াজে দরজা খুলে দিলাম। খুলেই ভূত দেখার মতো চমকে গেলাম। আপনি? হ্যাঁ আমি। আসুন, ভেতরে আসুন, বসুন। কেমন আছো মধু? এই তো চলছে। আপনি? তোমার উপর যে অন্যায় আমি করেছি সেই অন্যায়ের শাস্তি পাচ্ছি। এভাবে বলতে নেই, আমি আপনাকে কোনো অভিশাপ দেইনি, বরং সব সময় আপনার জন্য দোয়াই করেছি। আমি জানি, কিন্তু আল্লাহ তোমাকে কষ্ট দেওয়ার ফলস্বরূপ আমাকে শাস্তি দিচ্ছেন। আমিও এর প্রায়শ্চিত্ত করতে চাই। আমি তোমাকে নিতে এসেছি মধু। সরি, আমি আপনার সাথে যেতে পারবো না। প্লিজ মধু, না করো না। আজ মালিহাও চলে গেছে আমাকে ফেলে চিরদিনের জন্য। ও এই কথা, এই জন্য তাহলে আপনি আমাকে নিতে এসেছেন? আবার যখন মালিহা চলে আসবে তখন আবার আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন, তাই না? না মধু, মালিহা আর আসবে না। ও একেবারেই চলে গেছে। কেন গেছে? এত ভালোবাসা আপনাদের, যার জন্য আমাকে আপনারা আমার সংসার ছাড়াও করলেন। তবে আজ কেন আপনার সেই ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে গেল? কেন গেল? কারণ আমি কখনো ওকে মা হবার সুখ দিতে পারবো না। আমি কোনো দিন বাবা হতে পারবো না। আমি বাবা হবার ক্ষমতা হারিয়েছি। বাহ, এই বুঝি আপনাদের ভালোবাসা? বাবা হতে পারবেন না বলে আপনাকে ছেড়ে চলে গেল? প্লিজ মধু, আমাকে আর কষ্ট দিও না। আমি কষ্ট দিচ্ছি আপনাকে? ভালোই বললেন। চলো মধু আমার সাথে, মা তোমার জন্য অপেক্ষা করছে। সরি মিস্টার অভয়, আমি যাব না। আপনি ফিরে যান। তুমি না গেলেও আমি আমার সন্তানকে তো নিয়ে যেতে পারি। আর আমার সন্তান যেহেতু তোমার গর্ভে, সেহেতু তোমাকেও আমার সাথে যেতে হবে। বাহ, আপনার সন্তান? আজ আপনার সন্তান হয়ে গেল, অথচ কখনোই আপনি চাননি আমার গর্ভে আপনার সন্তান আসুক। আপনি তো আমাকে ভালোই বাসেননি কখনো। এই সন্তান আমার। আপনার কোনো অধিকার নেই আমার সন্তানের উপর। চলে যান আপনি। আমি তোমাকে আর আমার সন্তানকে না নিয়ে এক পাও নড়ব না। আপনিও শুনে রাখুন, এই মধু আপনার সাথে আপনার বাড়িতে যাবে না, কারণ একটু হলেও এই মধুর সম্মান বোধ আছে। কিরে, কে এসেছে? মধু, এত চিল্লাচ্ছিস কেন? আসসালামু আলাইকুম। আসসালাম মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো অভয়? তোমার শরীর এখন কেমন? এই তো মা, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আছি বাবা। দাঁড়িয়ে আছো কেন? বসো। মা, আমি মধুকে নিতে এসেছি, কিন্তু তোমার মালিহা? মালিহা বাড়ি ছেড়ে চলে গেছে, ও আর আসবে না। মধু, তুই কি বলিস? অভয় তোকে নিতে এসেছে? মা, আমি কি তোমাদের কাছে বেশি হয়ে গেছি? এসব কি বলছিস তুই? তাহলে তাকে ফিরে যেতে বলো, আমি যাব না তার সাথে। এই কথা বলে আমি আমার রুমে চলে আসলাম। দুপুরে খাবার টেবিলে গেছি, দেখি অভয় বসে আছে। আম্মু হয়তো দুপুরে খেয়ে যেতে বলেছে। থাক, এখন আর কিছু বলবো না। অনেক কিছু বলা হয়েছে ওকে, যদিও বলতে চাইনি, তবু ওর একটু নিজের বোঝা উচিত। মধু অভয়ের প্লেটে খাবার বেড়ে দেয়। তুমি দাও আম্মু। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ, আমি হল রুমে বসে আছি। ও মা, অভয় দেখি আমার রুমে যাচ্ছে। ও না, বাসায় চলে যাবে। অভয় আমার রুমে যাচ্ছে কেন আম্মু? শরীরটা খারাপ লাগছে নাকি? তাই বিশ্রাম নেবে? অন্য কোনো রুম নেই? আমার রুমেই বিশ্রাম নিতে হবে? চুপ কর না, অভয় শুনলে কষ্ট পাবে। সন্ধ্যা হয়ে গেছে, অভয়ের তো এখন বাসায় ফিরে যাবার কথা। যাচ্ছে না কেন ও? আম্মু, ওকে গিয়ে বলো সন্ধ্যা হয়ে গেছে, বাসায় ফিরে যেতে। তুই গিয়ে বল। এই যে অভয় সাহেব, শুনছেন? সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যাবেন না? একটু পরে রাত হয়ে যাবে। উঠুন তাড়াতাড়ি আমার বিছানা থেকে। যাও তো এখান থেকে, নয়তো আসো, বসো, আমার চুলগুলো টেনে দাও। মানে? আপনি উঠুন, উঠুন তাড়াতাড়ি। উঠবো কেন? উঠবো কেন মানে? সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যেতে হবে না আপনার? আমি তো আমার বউ না নিয়ে বাসায় যাবই না। আমি বলছি না আমি যাব না, তাহলে আমিও যাব না। আমিও যাব না মানে কি? আমিও যাব না মানে আমি থাকবো, আমার বাচ্চার সাথে থাকবো। ওই সাহস তো কম না। এই মুহূর্তে আপনি যাবেন? সোনা বউ, আমি তো যাব না। যতদিন না তুমি আমার সাথে যাও, ততদিন আমি এখানেই থাকবো, আমার বউয়ের সাথে, আমার বাচ্চার সাথে। আম্মু, আম্মু, কি হয়েছে দেখো না, অভয় কি বলছে? কি বলছে? ও নাকি বাসায় যাবে না, এ বাসায় নাকি থাকবে। তো কি হয়েছে, থাকুক, বেড়াক। আম্মু তুমিও? ধুর, আমি অভিমান করে
আমার রুম থেকে বেরিয়ে এলাম। রাতের খাবার খেয়ে শুতে গেছি, দেখি সে আমার বিছানার এক পাশে কোল বালিশ জড়িয়ে শুয়ে আছে। আপনি এখানে শুয়ে আছেন যে? বারে, আমি আমার বাচ্চার সাথে শোবো না? উফ উফ উফ, চুপ। আচ্ছা চুপ। অসহ্য। ওই ওই, তুমি ওপাশ হয়ে শুচ্ছ কেন? আমি আমার মেয়ের সাথে কথা বলবো। মেয়ে? মেয়ে আপনাকে কে বলল? আমি জানি আমার মেয়েই হবে, তোমার মতো লক্ষ্মী একটা মেয়ে হবে। হয়েছে হয়েছে, ঘুমান এখন। ঘুমাবো না। তাহলে? আমি আমার মেয়ের সাথে কথা বলবো, তোমার ইচ্ছে হলে তুমি ঘুমাও। উফ, অসহ্য। আম্মু, ও আম্মু, তুমি শুনতে পাচ্ছ? তোমার আম্মু কত জেলাস ফিল করে আমি তোমার সাথে কথা বলতে চাই বলে। তোমার আম্মু একটা পচা, তুমি বাবার মেয়ে ঠিক আছে। আপনি কি আমাকে ঘুমাতে দিবেন? এইভাবে কথা বললে আমি ঘুমাবো কি করে? আর আমার পেট থেকে হাত সরান, আমি আমার মেয়ের সাথে কথা বলছি, তাতে তোমার কি? আল্লাহ কি মুসিবতে ফেললা তুমি আমায়? সকালে ঘুম থেকে জেগে দেখি অভয় পেটে হাত রেখেই ঘুমিয়ে আছে। সারা রাত সে তার মেয়ের সাথে কথা বলেছে, তার ধারণা তার মেয়েই হবে। আজও কি নিষ্পাপ দেখাচ্ছে ওকে, যেমনটা বিয়ের পরের দিন সকালে দেখাচ্ছিল। হঠাৎ ও জাগতেই আমি চোখ বন্ধ করে ফেললাম, আর ও আমার মাথায় হাত বুলিয়ে কপালে আলতো করে একটা চুমু খেলো, আর হাত ধরে বলতে লাগলো, কি নিষ্পাপ তুমি, কত সুন্দর একটা লক্ষ্মী মেয়ে, আর তোমাকে আমি কতই না কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিও আমায়। হঠাৎ ওর চোখের জল আমার হাতে পড়ল। আমি ঘুম থেকে জেগে যাওয়ার ভান করলাম। ও চোখ মুছে বলল, ফ্রেশ হয়ে চলো, নাস্তা করব। ও ফ্রেশ হয়ে দুজনেই নাস্তার টেবিলে গেলাম। আমি নাস্তার হাত দিয়েছি, আর অভয় বলল, আমি আমার মেয়েকে নিজ হাতে খাওয়াবো। যেহেতু আমার মেয়ে তোমার গর্ভে, সেহেতু তুমি খেলেই আমার মেয়ে খাবে। সোহা করো। হাহ, আর কত জ্বালাবেন আপনি? সারা জীবন। সমস্যা কেন? অভয় আমাকে নিজ হাতে নাস্তা খাইয়ে দিল। আম্মু ওর জন্য শপিং করে কাপড় চোপড় নিয়ে আসলো। দুপুরের রান্না আজ অভয়ই করলো। সে নাকি তার মেয়েকে রান্না করে খাওয়াবে। দুপুরেও অভয় আমাকে খাইয়ে দিল। আমার আম্মু, আব্বু আর শাশুড়ি মা এসব খুব এনজয় করছেন। মা আমাকে দেখতে আসেন। শ্বশুর বাবাও দুবাই থেকে ভিডিও কলে আমাকে দেখেন, কথা বলেন। অভয় আমার অনেক খেয়াল রাখে, আমার সেবা করে। আমার খারাপ লাগলে মাথায় হাত বুলিয়ে দেয়, পা ব্যথা করলে পা মাসাজ করে দেয়। একজন স্বামী হিসাবে, একজন অনাগত সন্তানের বাবা হিসাবে যথেষ্ট খেয়াল রাখে আমার। এখন সে একজন পারফেক্ট বর, পারফেক্ট বাবা। মালিহা অভয়কে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। শুনেছি এক ধনী বিজনেসম্যানকে বিয়েও করে নিয়েছে। ধীরে ধীরে আমার সন্তান আমার পেটে বড় হতে থাকে। 9 মাস শেষ হয়ে যায়, অল্প কদিনের মধ্যেই আমার সন্তানের মুখ দেখতে পাবো, ওকে কোলে পাবো। ভাবতেই বুকটা আনন্দে ভরে যায়। হঠাৎ একদিন রাতের বেলা আমার প্রচণ্ড ব্যথা শুরু হয়। অভয় ভয় পেয়ে যায়, আম্মুকে ডেকে তুলে। আম্মু বলে ইমিডিয়েটলি আমাকে হসপিটালে নিতে হবে। অভয় আমাকে কোলে করে নিয়ে গাড়িতে তোলে। আমরা হসপিটালে পৌঁছাই। সারা রাস্তা অভয় আমার মাথায় হাত বোলাতে থাকে। আমি সেদিন দেখেছি ওর চোখে আমার জন্য জল। আমার ব্যথায় যেন ও কষ্ট পাচ্ছে। হসপিটালের ডাক্তার আমাকে অটিতে নিয়ে যেতে বলেন, আর বলেন এটা ডেলিভারি পেইন। অভয় আমার হাত ধরে রেখেছে। আম্মু বলল, ওর হাতটা ছাড়ো বাবা, ওকে এখন নিয়ে যাবে। অভয় আমার হাত ছাড়তে চাইছে না, ওর চোখ থেকে শুধু পানি গড়িয়ে পড়ছে। আম্মু, আব্বু এবং ডাক্তারের কথায় তারপর আমার হাত ছেড়ে অভয় কপালে একটা চুমু খেয়ে বলে, কিচ্ছু হবে না তোমার, ভয় পেও না, তুমি আমার মেয়েকে নিয়ে সুস্থভাবেই রুম থেকে বেরোবে। আর একটা কথা, ভালোবাসি। এই বলে অভয় আমার হাত ছাড়ল। অভয়, আম্মু আব্বু বাইরে অপেক্ষা করছে। এদিকে আমার শাশুড়ি মাও এসে হাজির। কিছুক্ষণ পর ডাক্তার অভয়কে বাইরে গিয়ে বলল, আপনার মেয়ে হয়েছে, আর আমার মধু, আপনার স্ত্রী এবং বাচ্চা দুজনেই সুস্থ আছেন। একটু পরেই অন্য রুমে দেয়া হবে তাদের। আচ্ছা ডাক্তার, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একটা নার্স আমাদের সন্তানকে নিয়ে অভয়ের কোলে তুলে দেয়। সবাই মিলে আমাদের মেয়েকে আদর করে কোলে নেয়। কিছুক্ষণ পর অভয় মেয়েকে নিয়ে রুমে আসে। এসেই আমার কপালে চুমু খায়। বলেছিলাম না আমাদের মেয়ে হবে, দেখো।
এই যে আমার প্রাপ্তি। প্রাপ্তি, আমার মেয়ে প্রাপ্তি। হাজারো দুঃখ কষ্ট ঝড় তুফান ত্যাগের পর আমরা আমাদের এই অমূল্য ধন পেয়েছি, তাই আমি ওর নাম রাখলাম প্রাপ্তি। অভয় আমার পাশে প্রাপ্তিকে শুইয়ে দিল। আমি ওর ছোট ছোট হাতে চুমু খেলাম। তারপর অভয়কে জিজ্ঞেস করলাম, আমাকে অটিতে নেবার আগে কী যেন বলেছিলেন? অভয় আমার হাত ধরে বলল, ভালোবাসি। আমি ওকে বললাম, আমিও আপনার থেকেও অনেক বেশি ভালোবাসি। তারপর আম্মু আব্বু আর সবাই রুমে ঢুকলো। সবাই খুশি প্রাপ্তিকে পেয়ে। আমি একটু সুস্থ হবার পর আমাকে হসপিটাল থেকে রিলিজ দিল। অভয় জিজ্ঞেস করলো, এখন কোথায় যাব আমরা? আমি বললাম, কোথায় আবার? প্রাপ্তির বাবার বাড়ি। অভয়ের মুখে আজ বিজয়ের হাসি। ওর খুশিতে আমিও খুশি। আমি যদি সেদিনই ওর সাথে ওর বাসায় চলে যেতাম, তবে ও কখনোই বুঝতো না ওর জীবনে আমার মূল্যটা কতটুকু। তাই আমি সেদিন যাইনি। আমি চেয়েছিলাম ও ওর ভুল শুধরে নিজেকে পরিপূর্ণরূপে আমার কাছে সঁপে দিক, আমাকে ভালোবাসুক, সত্যিকারের ভালোবাসুক। হ্যাঁ, ও এখন আমাকে ভালোবাসে, খুব বেশি ভালোবাসে। তাই আমিও আজ চলে আসলাম আমার স্বামীর বাড়িতে, আমার প্রাপ্তির দাদুর বাড়িতে। চলছে জীবন আনন্দে ভালোবাসায়, অভয়ের ভালোবাসা। আর আমাদের মেয়ে প্রাপ্তি হলো আমার জীবনের সবথেকে বড় প্রাপ্তি। সবাই দোয়া করবেন আমাদের জন্যে। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো গল্পটা পড়ার জন্য। ভুল ত্রুটি ক্ষমা করবেন। সবশেষে সবার সুস্থতা কামনা করছি।